আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব সিরিয়ায় এবার যুক্তরাষ্ট্রের ৭৫টি বিমান হামলা। জানিয়ে দেব সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে রাশিয়া। জানিয়ে দেব বাশার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বললেন জো বাইডেন। এছাড়া রয়েছে সিরিয়ার ঘটনা প্রবাহ নিয়ে ইরানের বিবৃতি। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে আবারও F-16 যুদ্ধ বিমান দিল পশ্চিমারা, কিয়েভের স্বীকারোক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ৭৫টি বিমান হামলা। সিরিয়ায় মাত্র ১২ দিনের মাথায় বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। এতে দেশটিতে ২ যুগ ধরে চলা শাসনের অবসান হয়েছে। বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাসাদ দখল করে নিয়েছে। এমনকি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শামস এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এদিকে দেশটিতে অন্তত ৭৫টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসির এক প্রতিবেদনে আজ এই তথ্য প্রকাশ করা হয়েছে। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিতে ৯০০ মার্কিন সেনা রয়েছে। তারা আসাদের পলায়নের দিনও জঙ্গি গোষ্ঠী ISIL এর অবস্থানকে নিশানা করে অন্তত ৭৫ বার হামলা চালিয়েছে। এই হামলায় তাদের ক্যাম্প ও অভিযানকে নিশানা করা হয় এবং সেন্টকম এই কমান্ডার মাইকেল কুলিরা বলেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে শূন্যতা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে, তবে আমরা এটি হতে দেব না। তিনি বলেন, সিরিয়ায় সমস্ত সংস্থা জানা উচিত তারা যদি ISIL এর সাথে অংশীদারিত্ব করে বা সমর্থন করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জবাবদিহি করবে। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সিরিয়ার পূর্বে বাদিয়াহ মরুভূমিতে এই হামলা চালানো হয়েছে। এলাকাটিতে IS নিজেদের পুনর্গঠন করছে। উল্লেখ্য, বাবা হাফিজ আল বাসাদের মৃত্যুর পর ২০০০ সালে বাশার আল আসাদের শাসনকাল শুরু হয়। প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি। বাশার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের উপর দমন পীড়নের। এর আগে ২০১১ সালে আরব বসন্ত ঘিরে বাশার আসাদের ক্ষমতা মসনদ নড়ে উঠেছিল, কিন্তু সেই যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনে টিকে গিয়েছিল ক্ষমতায়। অবশ্য এবার শেষ রক্ষা হয়নি। রাশিয়া ও ইরান আগেই তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে। এরপরই হায়াত তাহরি আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপ মাত্র ৩টি শহর দখল করে নেয় এবং এরপরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বাশার আল আসাদ। গোপনে প্লেনে চড়ে ছাড়তে হয় তার মাতৃভূমি। এদিকে সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে রাশিয়া। স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কির বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে বলেন, আজ সোমবার জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। দিমিত্রি পলিয়ানস্কি আরও বলেন, রাশিয়া ও বাকি মধ্যপ্রাচ্যের জন্য সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের গভীরতা এবং ফলাফল কী হতে পারে সেটা এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, গোলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনী সামরিক দখল করে নেয়। এলাকার চারপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করার প্রয়োজন। উল্লেখ্য, বিদ্রোহী গোষ্ঠীদের মাত্র ১২ দিনের অভিযানে পতন ঘটে বাশার আল আসাদ সরকারের। এর মধ্য দিয়ে দেশটিতে তারা ২ যুগের শাসনের অবসান ঘটে। বাবা বশির আল আসাদ, ছেলে বাশার আল আসাদ মিলে টানা প্রায় ৫৪ বছর সিরিয়া শাসন করেছে। সিরিয়া থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় গ্রহণ করছে বাশার আল আসাদ। তাকে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছে রাশিয়া। পরিবারের সদস্যদের নিয়ে তিনি এখন মস্কোয় অবস্থান করছেন। বাশার আল আসাদকে জবাবদিহির আওতায় আনা উচিত বলছে জো বাইডেন। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জবাবদিহির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সময় বাইডেন সতর্ক করে বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো উত্থানের বিরুদ্ধে সজাগ থাকবে ওয়াশিংটন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর সদস্যদের বিরুদ্ধে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসের ওই বক্তব্যে বাইডেন বলেন, সরকার পতনে সিরিয়ার ঘটনাটি ন্যায় বিচারের মৌলিক ফল।
সিরিয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা জনগণের জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগের মুহূর্ত। বাইডেন বলেন, পুনর্গঠনের কাজে সিরীয় নাগরিকদের সহযোগিতা করবে ওয়াশিংটন। তিনি বলেছেন, বাশার আল আসাদ সরকারকে দূরে ঠেলে স্বাধীনতার দিকে রূপান্তরের এক মুহূর্ত প্রতিষ্ঠা করার জন্য আমরা জাতিসংঘের নেতৃত্বাধীন প্রক্রিয়ার মধ্যে থেকে সরে সব সিরিয়া গোষ্ঠীর সাথে মিলেমিশে কাজ করব। এদিকে সিরিয়ার ঘটনা প্রবাহ নিয়ে ইরানের বিবৃতি। সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর রাজধানী দামেস্কের অভিমুখে অগ্রাভিযানের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ায় চলমান পরিস্থিতির ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করে বলেছেন, সিরিয়ায় সাম্প্রতিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানতে চেয়েছে যে সিরিয়ার জনগণ ঐক্য, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি তেহরান সব সময় সম্মান জানিয়ে এসেছে। ইরান মনে করে সিরিয়ার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা একমাত্র দেশটির জনগণের রয়েছে। এই কাজে কোনো বিদেশি শক্তির ধ্বংসাত্মক হস্তক্ষেপ কিংবা চাপিয়ে দেওয়া কোনো কিছুই মেনে নেওয়া সিরিয়ার জনগণের উচিত হবে না। এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটি হচ্ছে অবিলম্বে ধ্বংসাত্মক সামরিক সহযোগিতা বন্ধ করা এবং সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। এরপর সিরিয়ার সকল রাজনৈতিক দলের মধ্যে জাতীয় সংলাপ শুরু করা, যাতে দেশটির সকল মত ও পথের অধিকারী জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতকারী একটি জাতীয় সরকার গঠন করা যায়। ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2254 নম্বর প্রস্তাবের ভিত্তিতে সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কাজে অতীতের মতো জাতিসংঘকে সহযোগিতা করে যাবে। সিরিয়া যখন তার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সন্ধিক্ষণ অতিক্রম করছে, তখন সে দেশের প্রতিটি নাগরিকের পাশাপাশি দেশটিতে অবস্থানরত সকল বিদেশি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সাথে দেশটির পবিত্র ধর্মীয় স্থাপনা নিরাপত্তা যেমন রক্ষা করতে হবে, তেমনি আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল দূতাবাস এবং বিদেশি মিশনগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইরানের সঙ্গে সিরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের ইতিহাস রয়েছে এবং দুই দেশের সম্পর্ক সময় আরও বন্ধুত্বপূর্ণ ছিল। আশা করা যায় দুই দেশের জনগণের স্বার্থ, যৌথ স্বার্থ রক্ষা করার কথা বিবেচনা করে উভয় দেশের নেতৃবৃন্দ প্রজ্ঞাপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো মেনে চলবেন। ইরান সিরিয়াকে পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ বলে মনে করেন, কাজেই সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কাজে যে কোনো ধরনের সাহায্য করতে তেহরান সব সময় প্রস্তুত রয়েছে। এই লক্ষ্যে ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে প্রভাবশালী পক্ষগুলোর সঙ্গে সংলাপ ও আলোচনা অব্যাহত রাখবে। নিঃসন্দেহে ইরান সিরিয়া সহ আঞ্চলিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সিরিয়ার রাজনৈতিক নিরাপত্তা ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী পক্ষগুলোর কার্যক্রম ও আচরণ বিবেচনায় নিয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে তেহরান। এদিকে ইউক্রেনকে আবারও F-16 যুদ্ধ বিমান দিল পশ্চিমারা কিয়েভের স্বীকারোক্তি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন যে তার দেশ মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমানের আরও একটি চালান হাতে পেয়েছে। ন্যাটো সদস্য ডেনমার্ক যুদ্ধ বিমানের এই চালান পাঠিয়েছে বলে জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, ডেনমার্ক থেকে পাঠানো এসব F-16 জঙ্গি বিমান ইউক্রেনকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা করতে সাহায্য করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট F-16 জঙ্গি বিমানের নতুন চালান পাওয়ার কথা ঘোষণা করেছেন, তবে তিনি একথা পরিষ্কার করেননি যে কতটা উন্নত মানের এবং কতগুলো বিমান তিনি হাতে পেয়েছেন। এসব বিমান এরই মধ্যে ইউক্রেনের বাহিনীতে যুক্ত করা হয়েছে কিনা তাও তিনি স্পষ্ট করেননি। জেলেনস্কি বলেন, এর আগে ইউক্রেনের পক্ষ থেকে যেসব যুদ্ধ বিমান দেওয়া হয়েছিল তা রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কাজ করছে। ইউক্রেনের নেতা এক্স পোস্টে বলেছেন, ডেনমার্ক থেকে F-16 জঙ্গি বিমান নতুন চালান পাওয়ার পরই আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হলো। এজন্য আমি ইউক্রেনের প্রধানমন্ত্রী মেত্রে ফেন্ড্রিক্সকে ধন্যবাদ জানাই। এর আগে 2023 সালে মার্কিন প্রশাসন ন্যাটো মিত্রদেরকে ইউক্রেনের কাছে F-16 জঙ্গি বিমান সরবরাহ করার অনুমতি দেয়। ইউক্রেনের পাইলটরা যাতে এসব বিমান পরিচালনা করতে পারে সেজন্য পশ্চিমা কয়েকটি দেশ তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। গণমাধ্যমের খবর থেকে জানা যায়, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে 80টি যুদ্ধ বিমান দেবে বলে কথা রয়েছে। এর মধ্যে শুধু ডেনমার্ক একাই 19টি F-16 জঙ্গি বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।